আজকে মব জাস্টিসের উদাহরণ টেনে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বানানো হয় গডফাদার, সে নাকি মব জাস্টিসের গডফাদার। তোমরা বড় হলে ওয়াকারের মতো হবা। কোন ওয়াকার? আর্মি দিয়ে পুলিশ, আর্মি দিয়ে লোকজনদেরকে মারায়, আয়না ঘরের তৈরি করে, লোকজনদেরকে রাস্তাঘাটে খুন করে, লোকজনদেরকে গুম করে ভারতে পাচার করে দেয়। ডক্টর খলিল, আমি আপনাদেরকে শুধু একটা কথা বলবো, আপনারা যদি রয়ের সামনে, ভারতীয় হাই কমিশনের সামনে, জেনারেল ওয়াকারের সামনে দায়িত্ব পালনে ব্যর্থ হন, আমি আপনাদেরকে বলবো ইউ বেটার ডিসক্লোজ এভরিথিং। ইন আগস্টের পর এখনো পর্যন্ত জেনারেল ওয়াকার এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তাদের দায়িত্ব বহাল থাকায় রাষ্ট্রপক্ষ এবং সার্বভৌমত্বকে বিদ্যাঙ্গুলি দেখানো মনে করেন একজন রাজনৈতিক আলোচক বিশ্লেষক জ্যাকব মিল্টন। পাশাপাশি আলোচনা করেছেন ব্রিগেডিয়ার হাসান নাসিরকে বিভিন্ন জায়গা থেকে ক্যান্টনমেন্ট থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে, তাকে এটা কেন করা হয়েছে, আর জেনারেল ওয়াকার বা কোন সমর্থনে কার ক্ষমতা বলে এই কাজগুলো করছেন। দর্শক, গুরুত্বপূর্ণ বিশ্লেষণ করেছেন জ্যাকব মিল্টন। তার আলোচনা আসলে বুঝতে পারবেন যে আসলে কিভাবে সার্বভৌমত্বের জন্য বিদ্যাঙ্গুলি হচ্ছেন আমাদের রাষ্ট্রপতি চুপ্পু এবং জেনারেল ওয়াকার সাহেব। আর্মি দিয়ে লোকজনদেরকে মারায়, আয়না ঘরের তৈরি করে, লোকজনদেরকে রাস্তাঘাটে খুন করে, লোকজনদেরকে গুম করে ভারতে পাচার করে দেয়। সে হবে আমাদের রোল মডেল। আমাদেরকে এবং আমাদের সমাজ ব্যবস্থাকে ইতিমধ্যে কি ফেল করানো হয়েছে? বিচার ব্যবস্থা নাই, পুলিশরা ফেল করছে, পুলিশদেরকে ফেল করানো হচ্ছে ওয়াকারের নেতৃত্বে। আর কতবার বলবো, আই এম জাস্ট গেটিং টায়ার্ড অফ ইট। ওয়াকার এবং ওয়াকারের সাথে ভারতীয় ষড়যন্ত্রের যারা জড়িত আছে তারাও কয়েকটা শব্দ তারা এখন অ্যাড করেছে। সেটা কি? মব জাস্টিস। মব জাস্টিস বাংলাদেশের জন্য ভালো না, আইনের জন্য ভালো না, সমাজের জন্য ভালো না, পুলিশদের জন্য ভালো না। ওয়েল, এই মব জাস্টিসটা এখন তাদের নজরে আসছে। এই মব জাস্টিস আপনার আমার জন্য ভালো না, এটা তাদের ন্যারেটিভ। আবার আরো একটা কথা, একটা গ্রুপ বেরিয়েছে, তাদের সাথে যোগ দিয়েছে আপনার আমার মতো আরো কিছু লোকজন, যারা বলে আগেই ভালো ছিলাম, আপারে নিয়ে আসেন। এটাও একটা ন্যারেটিভ, আগেই ভালো ছিলাম। আবার আরেকটা ন্যারেটিভ তারা তৈরি করেছে, ৭২-এর পবিত্র সংবিধান, ৭২-এর পবিত্র সংবিধান, এটা তো কোরআনের মতো, এটা তো পবিত্র কোরআন আমাদের জন্য। ৭২-এর সংবিধান হচ্ছে আমাদের বেহেশতে যাওয়ার চাবিকাঠি। এবং আমাদের বেহেশতের অবস্থানটা কোথায় জানেন তো? ভারতে। এখন তাইলে এই ন্যারেটিভ গুলো আমাদের উপরে। আবার আরেকটা গ্রুপ বেরিয়েছে, ২৪-কে কোনোভাবে মানে ৭১-কে রিপ্লেস করতে দেওয়া যাবে না। কিসের ২৪? ৭১। ৭১ ভারত, ভারতের অবদান ৭১, এটাকে বললে চলবে না। এসব ন্যারেটিভ গুলো একের পর এক আমাদের উপরে চলে এসছে এবং আমরা কি এগুলোকে ওয়েলকাম করছি? আমরা কি এগুলো দেখে আমাদের ভিতরে কোনো প্রকার সচেতনতা তৈরি হচ্ছে? একটা কথা আপনাদেরকে আমি বলি, যখন মাফিয়া নিয়ে সিসিলিতে যখন এই মব সাবজেক্টটা তৈরি হয়, একটা দেশের যখন গতানুগতিক বিচার ব্যবস্থা ফেল করে, একটা সমাজ ব্যবস্থা ফেল করে, নৈতিক স্খলন হতে হতে সমাজটা এমন একটা জায়গায় গিয়ে দাঁড়ায় যেখানে সবকিছু ফেল করে। পুলিশ কাজ করে না, শাসন ব্যবস্থা কাজ করে না, বিচার ব্যবস্থা কাজ করে না, টিচারদের কেউ সম্মান দেয় না, সত্যের কোনো মর্যাদা থাকে না, সঠিক কাজের কোনো মূল্যায়ন হয় না। পরিস্থিতি কি? সবকিছু জাহান্নাম। আপনারা কি জানেন ঠিক তখন মানুষের গুটি কয়েক মানুষের ভিতরে ক্রোধ জন্ম নেয়, রাগের জন্ম নেয়। তারা দুনিয়াকে ভেঙে চুরে তছনছ করে তারা চিন্তা করে যে তারা দুনিয়াটাকে ফিক্স করে ফেলবে, সমাজটাকে রক্ষা করে ফেলবে। মারিও পুজো, যে ভদ্রলোক গডফাদার উপন্যাসটা লিখেছে, তাকে জিজ্ঞাসা করা হয়েছে তুমি এই অপরাধী চক্রকে কেন গ্লোরিফাই করেছো তোমার এই লেখার মাধ্যমে। মারিও পুজো একটা কথা বলেছিল যে একটা সমাজ ব্যবস্থা তো ফেল করেছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ফেল করেছে, বিচার ব্যবস্থা ফেল করেছে, রাজনৈতিক নেতৃবৃন্দ ফেল করেছে। সমাজকে যারা বিবর্তনের মাধ্যমে উপরে উঠে তুলে ধরবে তারা ফেল করেছে। তো তাদের ব্যর্থতার জন্য আজকের যদি কিছু লোক রাগ হয়ে অবচেতন মনে চিন্তা করে, ডু ইউ নো হোয়াট,
পুলিশ ঠিক কাজ করে নাই, বিচারকরা ঠিক কাজ করে নাই, রাজনীতিবিদরা ঠিক কাজ করে নাই, অর্থনীতিবিদরা ঠিক কাজ করে নাই, ব্যবসায়ীরা ঠিক কাজ করে নাই, আমার টিচার ঠিক কাজ করে নাই, আমি ঠিক কাজ করব। সবার ফেল করার মধ্যে একজন মানুষ, একটা ব্যক্তি, একাধিক ব্যক্তি যখন বের হয়, তখন তারা যদি একটা সঠিক কাজও করে, ওটাকে বলে মব জাস্টিস। আমি আপনাদেরকে একটা কথা বলি, এই মব জাস্টিস কথাটাকে কেন বের করে আনলো এই মুহূর্তে? কে করেছে জানেন? ওয়াকারুজ্জামান হঠাৎ করে বলছে আই এম নট গোনা অ্যালাউ মব জাস্টিস। কিন্তু মজার কথা, এই মব জাস্টিসের ইনভেন্টর কে? তার আত্মীয়া হাসিনা শেখ। লগি বৈঠা নিয়ে লোকজন মারার মব জাস্টিসের কথা ওয়াকার কি ভুলে গেছে? এই মব জাস্টিসের কথা ওয়াকার কি একবারের জন্য ভুলে গেছে? ওয়াকার কি ভুলে গেছে মব জাস্টিস কোথা থেকে শুরু হয়েছে? ওয়াকার কি ভুলে গেছে মব জাস্টিস কোথা থেকে শুরু হয়েছে? এগুলো 2013 সালের ছবি, 2014 সালের ছবি, 2018 সালের ছবি, 2021 সালের ছবি, 2023 সালের ছবি। এগুলো কি ওয়াকার ভুলে গেছে? এগুলো কোথা থেকে হয়েছিল? সরকার ব্যর্থ হয়েছে। দর্শকবৃন্দ, এটা রাগের কথা না। দেশের মানুষ, আপামর মানুষ, ছাত্র জনতা, বাবা মা, বৃদ্ধ, আবাল বনিতা, তারা চিন্তা করে আমার সরকার প্রধান সত্যবাদী। যখন তারা দেখেছে সরকার প্রধান হাসিনা শেখ প্রতিটা কথায় মিথ্যা কথা বলে, ছাত্রদেরকে টিচাররা যখন বলে যে তোমরা আদর্শবান হবা, ছাত্ররা বলে আমরা কি হাসিনা শেখের মতো আদর্শবান হব? হাসিনা শেখের আদর্শ কি? জবাই করে ফেলো, খুন করে ফেলো, উলঙ্গ করে পিটায় মাথা ফাটাইয়া দাও। সবাই যখন বলে, টিচাররা ছাত্রদেরকে যখন বলে তোমরা বড় হলে ওয়াকারের মতো হবা, কোন ওয়াকার? আর্মি দিয়ে পুলিশ, আর্মি দিয়ে লোকজনদেরকে মারায়, আয়না ঘরের তৈরি করে, লোকজনদেরকে রাস্তাঘাটে খুন করে, লোকজনদেরকে গুম করে ভারতে পাচার করে দেয়, সে হবে আমাদের রোল মডেল? তো বড় হয়ে ভালো ব্যবসায়ী হবা, কার মতো ব্যবসায়ী হব? সালমান রহমান, শাহ আলম, যেই ব্যবসায়ীরা দেশের ক্ষতি করে প্রতি মুহূর্তে দেশকে ঝোঁকা বানিয়ে দিচ্ছে, দেশকে জাহান্নাম বানিয়ে দিচ্ছে, আমরা তাদের মতো হব? ওয়াই নট? ওকে, তাইলে বড় হয়ে আমরা কি হব? আমরা দেশপ্রেমিক রাজনীতিবিদ হব। কার মতো রাজনীতিবিদ হব? ওবায়দুল কাদের হব, নাকি মির্জা ফাক হব, নাকি গোরখদ কাব্বাস হব, নাকি আমির খসরু মাহমুদ হব, নাকি বিএনপির সাউয়া হব? তাইলে দর্শকবৃন্দ, আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমাদেরকে এবং আমাদের সমাজ ব্যবস্থাকে ইতিমধ্যে কি ফেল করানো হয়েছে? বিচার ব্যবস্থা নাই, পুলিশরা ফেল করছে, পুলিশদেরকে ফেল করানো হচ্ছে ওয়াকারের নেতৃত্বে। আর কতবার বলবো, আই এম জাস্ট গেটিং টায়ার্ড অফ ইট। ওয়াকারের নেতৃত্বে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে অবনতি করা হচ্ছে প্রতিনিয়ত। ওয়াকার যেখানে যায় সেখানে মিথ্যা কথা বলে, যেখানে যায় সেখানে মিথ্যা একটা ন্যারেটিভ তৈরি করে, যেখানেই কথা বলতে যায় ওখানে বিতর্কের তৈরি করে। কারণ তার কথার মধ্যে কোনো আন্তরিকতা নাই, কথার ভিতরে কোনো সততা নাই, তার কথার কোনো মূল্য নাই। জাস্ট আপাদমস্তক একটা হিপোক্রেট, একটা ভণ্ড, একটা শুয়োরের বাচ্চা। এখন এই লোক যদি বলে মব জাস্টিস অ্যালাউ করা যাবে না, আমি কি মনে করি যে মব জাস্টিস ফেয়ার, মব জাস্টিস জাস্টিফাইড? নো, আমি মনে করি না মব জাস্টিস কখনই জাস্টিফাইড। আমি কখনো মব জাস্টিস সম্পর্কে আদৌ চিন্তাও করতে চাই না। কিন্তু মব জাস্টিস আসবে এমন পরিস্থিতি আমরা তৈরি করব কেন? আজকে মব জাস্টিসের উদাহরণ টেনে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বানানো হয় গডফাদার, সে নাকি মব জাস্টিসের গডফাদার। ওয়েল, গেস হোয়াট? হাসিনাকে যখন ওয়াকারের মতো কুত্তার বাচ্চারা 16 বছর ক্ষমতায় রেখেছে, আজিজের মতো বেজন মারা ক্ষমতায় রেখেছে, শফির মতো নালায়েক কুত্তার বাচ্চারা ক্ষমতায় রেখেছে, ময়নের মতো হারামজাদারা ক্ষমতায় বসিয়েছে, তখন এই মবরা বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের নামে হাসিনাকে লাথি মেরে বাংলাদেশ থেকে দূর করেছে। তাইলে রাষ্ট্র ব্যবস্থা যখন ভেঙে পড়ে, বিচার ব্যবস্থা যখন ভেঙে পড়ে, ল এনফোর্সমেন্ট যখন ভেঙে পড়ে, দেশের আপাতমস্তক যখন অনৈতিকতার মধ্যে ডুবে যায়, যেখানে নীতি কথা, নৈতিকতা বলতে কোনো কিছু থাকে না,
সেখানে কি হয়? মব জাস্টিসের উদয় হয়। আমরা কি ভুলে যাব পৌরাণিক যুগে মব জাস্টিসের মতো? আমি আজকের বলবো না ইসলাম জাস্টিফাইড হয়েছে মব জাস্টিসের দ্বারা, আমি এটা বলবো না। কারণ কি? বিবর্তন। যখন অন্যায় করতে করতে অন্যায়কারীরা সর্বত্র ছড়িয়ে পড়ে, তখন ভালোর জন্য একটা জায়গা খালি হয়। ওই জায়গাটা কেউ না কেউ দখল করে নেবে। আবার বলি, অন্যায়কারীরা অন্যায় করতে করতে ভালো মনের কাপুরুষরা ভদ্রতার লেবাস পরে যারা ঘরের মধ্যে লুকায়া যায়, তখন একটা স্থান খালি হয়। ওই স্থান কোনটা? ভালোদের জন্য একটা স্থান তৈরি হয়। অদম্য সাহস নিয়ে, ইমানের জোর নিয়ে গুড্ডালা 2-4 জন ওই ভালোর জায়গাটায় গিয়ে দাঁড়ায়। যারা ওই ভালো, জেনারেল হাসান নাসিরকে যে পিএনজি করা হলো, এটার অ্যাপ্রুভালটা, রিকমেন্ডেশনটা এবং বেসিসটা কে ডিসাইড করেছে? প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে আমি যতটুকু জেনেছি, যেটা প্রতিরক্ষা মন্ত্রণালয়তে এভাবে কোনো প্রোটোকল মেনটেন করে এ ধরনের অ্যাপ্রুভালের জন্য আসেনি। অর্থাৎ ডিজিএফআই অথবা আর্মি এমপি ইউনিট অথবা সিজিএস এর অফিস অথবা এমএস ব্রাঞ্চ বা কোন জায়গা থেকে এ ধরনের কোন ইনভেস্টিগেশনের কোন ফাইল ইন রিগার্ডস টু ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির প্রতিরক্ষা মন্ত্রণালয় অ্যাপ্রুভালের জন্য আসে নাই। এখন তাহলে এটার উপরে কাউন্টার সাইন কোথা থেকে আসলো? আসতে পারে, আমি একটা সোর্স শুধু চিন্তা করতে পারি। বিষয়টা কি? মুজিব শেখের আত্মীয় হাসিনা শেখের কাজিন এবং তার জামাই ওয়াকারুজ্জামান 2-3টা মানুষকে পিএনজি ডিক্লেয়ার করার জন্য বিভিন্ন ভাবে গত 10-11 মাস ধরে পায়তারা করছিল। ব্রিগেডিয়ার জেনারেল নাসির ইজ ওয়ান অফ দেম, হাসান নাসির ইজ ওয়ান অফ দেম। এটা নিয়ে উনি প্রতিরক্ষা মন্ত্রণালয়তে যে প্রতিরক্ষা উপদেষ্টা রয়েছে ডক্টর খলিলুর রহমান, তার সাথে হয়তো আলাপ আলোচনা করে নাই, কিন্তু ওখানে আরেকজন প্রতিরক্ষা উপদেষ্টা আছে, জেনারেল ওয়াকারের পাঁচাটা গোলাম জেনারেল হাফিজ, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের ওখানে আরেকটা গোলাম আছে, চাকর আছে, জেনারেল ফেরদৌস। তাদের থ্রুতে যদি বঙ্গভবনে বসে থাকা আর একটা হারামখোর বসে আছে চুপ্পু, তার কাছে যদি ফাইলটা পাঠানো হয়, দেনলারে লাপ্পা, কাউন্টার সাইন হয়ে গেছে। কি করা হলো? ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাইপাস করা হলো, ডক্টর খলিলকে বাইপাস করা হলো, একটা সরকারের ভিতরে আরেকটা সরকারের অ্যাক্টিভিটিসকে হালাল করা হলো। আমরা যদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত ডক্টর খলিলকে যদি বলি যে এটা যদি তার কাছে না আসে, এ ধরনের একটা অর্ডার কি করে এক্সিকিউট হলো এবং জেনারেল নাসিরকে কিভাবে পিএনজি ডিক্লেয়ার করা হলো এবং এ ব্যাপারে আপনারা করছেনটা কি? এ ব্যাপারে আপনাদের কোনো ব্যাখ্যা আছে? এ ব্যাপারে কি আপনাদের কিছু বলার আছে? আমরা সবাই শুধু ক্রিটিসাইজ করতে পারি, আমরা সবাই বাইরে বসে একটা সাবজেক্টের উপরে আমাদের কনসার্ন দেখাতে পারি, কিন্তু ডক্টর খলিল, আপনি তো একটা জায়গায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসাবে বসে আছেন। এ ব্যাপারে যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় ডক্টর খলিল যে আপনি বিষয়টা জানেন কিনা, আপনি এ ধরনের কোন রিকমেন্ডেশন সেনা সদর থেকে পেয়েছেন কিনা,
যদি আপনি পেয়ে থাকেন, you better explain under what circumstances জেনারেল হাসান নাসিরকে পিএনজি করা হলো। You better come out clean and explain to the people that under what circumstances and what basis জেনারেল হাসান নাসিরকে পিএনজি করা হলো। আর আপনি যদি সেনা সদর থেকে কোনো রিকমেন্ডেশন পেয়ে না থাকেন, কোন ফাইল পেয়ে না থাকেন, দেন জেনারেল হাসান নাসিরকে কেন পিএনজি করা হলো এবং কে করেছে? এই কাউন্টার সাইন কোথা থেকে আসছে? হোয়েদার ডক্টর মোহাম্মদ ইউনূস এটা সিগনেচার করেছে না চুপ্পু করেছে, এটার একটা ব্যাখ্যা আমি চাইতে পারি, দেশের প্রত্যেকটা সচেতন মানুষ চাইতে পারে। এই একটা বিষয়কে আপনারা যদি ব্যাখ্যা করতে না পারেন, ডক্টর খলিল, আমি আপনাদেরকে শুধু একটা কথা বলবো, আপনারা যদি রয়ের সামনে, ভারতীয় হাই কমিশনের সামনে, জেনারেল ওয়াকারের সামনে দায়িত্ব পালনে ব্যর্থ হন, আমি আপনাদেরকে বলবো, ইউ better disclose everything in front of the people and resign. We have enough. We are having enough. We do not have that much stomach to take it. জেনারেল হাসান নাসিরের মতো মানুষকে যদি আজকের পিএনজি করা হয়, ডক্টর খলিল, আপনাকেও পিএনজি করা হবে 2 মাস পরে। We better need a better explanation. We better have an explanation. Exactly what is what. দর্শকবৃন্দ, বিডিআর হত্যাকাণ্ড হলো, আমরা শুধু ডকুমেন্টারির পরে ডকুমেন্টারি দেখি, আমরা শুধু কমিশনের পরে কমিশন দেখি। এই মেজর ওই বলেছে, ওই কর্নেল ওই বলেছে, ওই জেনারেল এই বলেছে। একটা ভারতীয় পক্ষ, একটা ওয়াকার পক্ষ, আর একটা জনসাধারণ, আর একটা ভিকটিম। 2009 সাল থেকে আগস্ট 5, 2024 এর ভিতরে বিডিআর এর হত্যাকাণ্ড নিয়ে কোন জায়গায় কোন ফাইল নড়ে নাই। তাইলে বর্তমান সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ডক্টর খলিল, আপনারা কি করে মনে করেন একজন খুনিকে সেনা প্রধানের চেয়ারে বসিয়ে রেখে আরেকটা খুনির তল্পি বাহক চুপ্পুকে গণভবনে বসিয়ে রেখে, বঙ্গভবনে বসিয়ে রেখে আপনারা বিডিআর হত্যাকাণ্ডের বিচার করবেন? দর্শকবৃন্দ, আপনাদেরকে আপনাদের অনুভূতিটাকে জাগানোর জন্য সত্যিকার অর্থে আমি আপনাদেরকে কয়েকটা বিষয় আজকের একটু দেখার মতো, আপনাদের মাইন্ড ওপেন করার মতো একটা বিষয় আপনাদের অ্যাটেনশন চাইবো। গত 16 বছরের শাসন আমলে বিএনপির, জামাতের, বিরোধী দলের অনেক লোকজনকে গুম করা হয়েছে। আমি বিষয়টা অন্যদিকে যাচ্ছি, আমি আসতেছি ওই দিকে। ছোট ছোট বাচ্চারা কান্নাকাটি করে বলেছে, আমাদের আব্বু কই, আমাদের চাচু কই, আমাদের দাদা কোথায়, আমাদের ভাই কোথায়, আমাদের মা কোথায়, আমাদের বোন কোথায়। ছোট ছোট বাচ্চারা কান্নাকাটি করে বলেছে, এরা কোথায়? আগস্টের 5-এর পরে, তারা 2024-এর পরে তারা আশা করেছে যে এই বুঝি চলে আসবে তাদের বাবা, তাদের চাচা, তাদের ভাই, তাদের বোন। আমি তাদের আর্তনাদ একটা ছোট্ট ভিডিও ক্লিপ আপনাদেরকে আমি চালিয়ে দেখাই। তারেক রহমান চাচু আমাদের বাবার খুঁজে দিবে, খুঁজে না দিতে পারলো এটার বিচার করবে।
যে আমাদের বাবাদের কেন গুম করা হয়েছিল। দল করে তো কোনো অপরাধ না। আসসালামু আলাইকুম, আমি রিধি। আমার বাবার নাম পারভেজ হোসেন। 2013 সালের ডিসেম্বরের 2 তারিখ আমার বাবাকে শাহবাগ থেকে তুলে নিয়ে যাওয়া হয়। 12 বছর হয়ে গেছে আমি আমার বাবাকে এভাবে খুঁজছি। 5 আগস্টের পরে আমাদের অনেক আশা ছিল যে আমরা আমাদের বাবাদের হয়তো এখন সময় হয়ে গেছে আমাদের বাবাদের ফেরত পাওয়ার, আমাদের চাচুদের ফেরত পাওয়ার, কিন্তু এখন পর্যন্ত আমরা তাদের তাদের খোঁজও পাইনি। আমরা কবে তাদের খোঁজ পাবো? আমরা 5 দিন আগে আয়না ঘর গেছিলাম, আমরা তুলি ফুপ্পি, আখি ফুপ্পি, আমরা সবাই। সেখানে যাওয়ার পর আমি আমার নামটা দেখতে পারি। আমার বাবা কত কষ্ট করে আমার নামটা লিখছে, হয়তো আমার বাবার অনেক কষ্ট হয়েছে ওই নামটা লিখতে। আয়না ঘরের অনেক লেখা ওগুলো সব মুছে ফেলছে। স্বৈরাচার সরকার তো নাই, তাহলে কে মুছলে এগুলো? আমরা কি আমাদের বাবাদের ফেরত পাবো না? আমরা কি স্বাধীন দেশে স্বাধীনভাবে হাঁটতে পারবো না? আমার ভাই কি আমার বাবার মুখটা দেখতে পারবে না? আমরা কবে বাবাদের ফেরত পাবো? আমাদের স্বপ্নগুলো কে পূরণ করবে? রাষ্ট্র যেহেতু আমাদের বাবাদের গুম করেছে, রাষ্ট্রই আমাদের দায়িত্ব নেবে। আমরা কেন এখন এইভাবে কান্না করি? আমরা কেন এখন আমাদের বাবাদের খুঁজে পাইনি? আমরা আমাদের যত বড়, আমরা অত বছর ধরে আমরা এভাবে যুদ্ধ করছি, আমাদের এই যুদ্ধ কবে শেষ হবে? এই সরকারের কাছে আমার অনেক কিছু আশা ছিল যে আমাদের বাবাদের তো ফেরত আমাদের খুঁজে দিবে, এটার বিচার করবে, কিন্তু এখন দেখছি এমন কিছুই না। আমি আমার বাবাকে ফেরত চাই। আমি এভাবে আর কান্না করতে চাই না। আমার বাবাকে আমি জড়িয়ে ধরতে চাই। আমাদের সব স্বপ্ন কে পূরণ করবে? আমি আমার বাবাকে ফেরত চাই। আমি এই ঘুম শব্দটা দিয়ে আর থাকতে চাই না। এটা কেন নাম হয়ে গেছে আমাদের ঘুম পারভেজের মেয়ে। আমি আশা করি তারেক রহমান চাচু আমাদের বাবার খুঁজে দিবে, খুঁজে না দিতে পারলো এটার বিচার করবে যে আমাদের বাবাদের কেন গুম করা হয়েছিল। দল করে তো কোনো অপরাধ না, দল সবাই করে। এটার জন্য যেভাবে এভাবে গুম করে রাখবে এটা। আসসালামু আলাইকুম। ছোট মেয়েটা বলেছে তার বাবা আয়না ঘরে তার নামটা লিখেছে খুব কষ্ট করে। তাইলে নামটা কে মুছেছে? জেনারেল ওয়াকার মুছেছে। আয়না ঘরের যত প্রমাণাদি জেনারেল ওয়াকার ধ্বংস করেছে। জেনারেল ওয়াকারের সাথে আরো 25টা কুত্তা হায়না আছে, তারা ওই প্রমাণগুলো ধ্বংস করেছে। ওখানে বোমা প্ল্যান করেছে জেনারেল ওয়াকার ডক্টর ইউনূসকে মেরে ফেলার জন্য। ছোট মেয়েটা জানতে চেয়েছে ওখানকার নাম কে মুছেছে? ওয়াকার মুছেছে। দর্শক বৃন্দ, ওয়াকার মুছেছে। মেয়েটা কান্না করছে তারেক রহমানের কাছে। আর তারেক রহমানের দলের সালাউদ্দিন, আমির খসরু মাহমুদ, গোরখোদক আব্বাস, মির্জা ফাক, আব্দুল্লাহ ওয়াল মিন্টু এবং বিএনপির শাওয়া, এরা ওর বিচার করবে না। রিদি বলছে তারেক রহমান চাচ্চু আমার বাবা কবে ফেরত আসবে? এই কান্না পর্যন্তই। দেয়াল থেকে কে ওই মেয়েটার নাম মুছেছে? আয়না ঘরের যত প্রমাণাদি কে ধ্বংস করেছে?
যেই ব্যক্তি আজকের ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসিরকে পিএনজি করেছে, বিডিআর পিলখানা ম্যাসাকারের বিচার না করার জন্য এই জেনারেল ওয়াকার এবং তার সাথে জড়িত 27-28-30 জন হায়না নামধারী ব্রিগেডিয়ার জেনারেল, মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, এসব কুত্তার বাচ্চারা ওখানে বসে আয়নাঘরের প্রমাণাদি ধ্বংস করেছে, ওয়ালে এই ছোট মেয়েটার নামটা মুছে ফেলেছে। আমরা এরপরেও নির্বিকার, আমরা এরপরেও চুপচাপ। সব ঠিক আছে, আমরা সব ঠিক করে নেব। এনসিপির লোকজন রাস্তায় চিল্লায়, বিএনপি নির্বাচন চায়, জামাত ওয়াজ মাহফিল করে। আমাদের জীবনেই তো জেনারেল হাসান নাসিরের মতো লোক বিডিআর পিলখানা হত্যার বিচার চায়, আয়নাঘর নিয়ে কথা বলতে চায়, কর্নেল হাসিনের মতো লোকজন কথা বলতে চায়, তাদেরকে পিএনজি ডিক্লেয়ার করে। কে? আয়নাঘরের প্রমাণাদি যারা ধ্বংস করেছে, এই পিচ্চি মেয়েটার নাম যে মুছে ফেলেছে, মির্জাফর ওয়াকারুজ্জামান। ওই মেয়েটার বাবা কি ফেরত আসবে? ওই মেয়েটা বারবার কান্না করে বলেছে আমি আমার বাবাকে জড়ায় ধরতে চাই। মেয়েটা কি ওই সুযোগ পাবে? তারেক রহমান এটা করবে? তারেক রহমান করতে চাইলে তারেক রহমানকেও মেরে ফেলা হবে, কারণ ওখানে বিএনপির সাউয়া বসে আছে, বিএনপির গোরখদক আব্বাস বসে আছে, মির্জা ফাক বসে আছে, আমির খসরু মাহমুদ চৌধুরী বসে আছে, আব্দুল আউয়াল মিত্র বসে আছে, তাবিত আউয়াল বসে আছে, মোহাম্মদ সালাম বসা আছে, আমানুল্লাহ আমান বসা আছে, ইকবাল হোসেন টুকু বসা আছে। প্রয়োজনে তারেক রহমানকেও জবাই করা হবে, এর কোনো বিচার করতে দেওয়া যাবে না, কারণ এদের সবার পিছনে দাঁড়িয়ে আছে ওয়াকারুজ্জামান, মির্জাফর কুত্তার বাচ্চা দাঁড়ায় আছে। এই মির্জাফর কুত্তার বাচ্চাকে দাঁড় করিয়ে এসব বিএনপির বেঈমানেরা রাস্তায় স্লোগান দেয়, অভিষেক করে, রাজনীতি করে, আর আমরা সবাই জিন্দাবাদ দেই, টক শো করে, টক শো করি। দর্শকবৃন্দ, একা একা একটু চিন্তা করে দেখেন, যারা গুম হয়েছে, ইলিয়াস আলীর কথা চিন্তা করে দেখেন, আর যারা গুম হয়ে ব্যাক করে এসছে তাদের কথাও চিন্তা করে দেখেন। আর বিডিআর পিলখানা ম্যাসাকারে যেসব বাচ্চারা তাদের বাবাকে হারিয়েছে, তাদের আর্তনাদ একটু ধৈর্য ধরে শুনেন। আমরা আইন পড়েছি একমাত্র একটা কারণেই, যে আমাদের বাবার বিচার আমরা চাই এবং আমাদের বাবার বিচার করে ছাড়বো। আমি অ্যাডভোকেট সাকিব রহমান, আমি শহীদ কর্নেল কুদরত এলাহী সন্তান, আমি সহ এখানে রাকিন আহমেদ আছে, বিডিআর এর লাস্ট ডিজির ছেলে। আমরা আইন পড়েছি একমাত্র একটা কারণেই, যে আমাদের বাবার বিচার আমরা চাই এবং আমাদের বাবার বিচার করে ছাড়বো। এবং আমরা অনেক কৃতজ্ঞ যে এই ছাত্র জনতার এই আন্দোলনের পরে আমার ছাত্ররা, আমি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়ে, আমার ছাত্ররা আমাকে এসে বলতো যে স্যার আমরা তো পেয়েছি, কিন্তু আপনার জন্য আমরা সবচাইতে বেশি খুশি। এবং এই সরকার যখন কিনা তদন্ত কমিশনটা করে নাই, তারপরে বোঝা গিয়েছে যে জনগণ কতটা তার মনে প্রাণে এই বিডিআর পিলখানা হত্যাকাণ্ডকে ধারণ করে। এই কারণে আমরা আজকে অভিযোগ দায় করছি এবং আমরা আশাবাদী যে আমরা এর সঠিক বিচার পাবো, এর থেকে বেশি। বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কোনো কমিশন করতে দেয়ার পক্ষে ছিল না জেনারেল ওয়াকারুজ্জামান। বিডিআর হত্যাকাণ্ডে যারা মারা গিয়েছে তারা বলেছে দে আর জাস্ট গন, তাদেরকে নিয়ে আমাদের আর কথা বলার দরকার নেই, যা হওয়ার হয়ে গেছে। এখানে র এসেছে, এ কথা ওয়াকার স্বীকার করবে না। ওয়াকার নিজের হাতে রক্ত আছে, এ কথা ওয়াকার স্বীকার করবে না। এর সাথে তারেক সিদ্দিকী জড়িত, এ কথা ওয়াকার স্বীকার করবে না। এখানে জেনারেল মঈন জড়িত, এ কথা স্বীকার করবে না। ভারতের র
এখানে ঢুকেছে, এটা স্বীকার করবে না। তারপর জড়িত, জাহাঙ্গীর কবির নানক জড়িত, সোহেল তাজ জড়িত, সাহারা খাতুন জড়িত, এরা সবাই জড়িত, হাসিনা জড়িত, শেখ সেলিম জড়িত, একথা তারা বলবে না। কারণ জেনারেল ওয়াকারকে তাদের বাঁচিয়ে রাখতে হবে একটা কারণে, কারণ জেনারেল ওয়াকার এই মুহূর্তে আওয়ামী লীগকে এবং ভারতকে রিপ্রেজেন্ট করে এবং ওয়াকারের পিছনে দাঁড়িয়ে আছে চুপ্পু। দেখেন এই ওয়াকার বিডিআর নিয়ে কি বলেছিল। আজকে একটা বেদনা বিধুর দিবস। 2009 সালের 25শে ফেব্রুয়ারি আমরা এই 57 জন চৌকস সেনা অফিসার এবং শুধু তাই নয়, আমাদের কিছু কিছু পরিবারবর্গর সদস্যদের আমরা হারিয়েছি। এখানে আসার সময় এই ছবিগুলো আমি দেখছিলাম। এই ছবিগুলো আপনারা অনেকে ছবিতে দেখেছেন, কিন্তু এগুলো আমার সব চাক্ষুষ দেখা। আমি একটা চাক্ষুষ সাক্ষী এই সমস্ত বর্বরতার। একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে, এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি, সম্পূর্ণটাই তদানীন্তন বিজিবি সদস্য দ্বারা সংঘটিত। অর্থাৎ সে আর কাউকে দোষ দিবে না, রকে দোষ দিবে না, তার নিজের ঘরে দোষ দিবে না, হাসিনা শেখকে দায়ী করবে না, এই বিচারও সে করতে দিবে না। এখন ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির যদি বলে যে ওয়াকারুজ্জামান যা বলছে সেটা অসততা, এটা অসত্য, এটা বেইমানি, আর্মি ইউনিফর্মের সাথে বেইমানি, তো ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসিরকে পিএনজি করবে না তো পিএনজি কাকে করবে? আপনাকে, আমাকে? দর্শকবৃন্দ, সত্যের পক্ষে দাঁড়ানো, সুবিচারের পক্ষে দাঁড়ানো, এটা কি আমাদের কর্তব্যের মধ্যে পড়ে? আমরা কি এটা ভুলে গিয়েছি? আমার তো মনে হয় আমরা এটা ভুলে গিয়েছি। দর্শকবৃন্দ, আমি ছোট্ট একটা ব্রেক নেব। আমি ব্রেকের সময় আপনাদেরকে একটা জিনিস দেখাবো, এটাকে দেখা এবং শোনার আমন্ত্রণ জানাবো। আমি 45 সেকেন্ড ব্রেক নেব এবং আমি ব্যাক করব। আপনারা, আমি যেটা দেখাতে চাচ্ছি আপনারা দেখুন। আমরা নিজেরা যদি সত্যকে শুধু ধারণ করি কিন্তু সত্যের পক্ষে যদি না দাঁড়াই, আমরা শুধু নিজেরা সুবিচার চাইবো কিন্তু সুবিচারের জন্য আমরা মুখ বন্ধ করে ঘরে বসে থাকবো। আমরা সুবিচার চাইবো কিন্তু সত্য বলতে ভয় পাবো। আমরা নিজেদের জন্য সুবিচার চাইবো কিন্তু আমার পাশে যে দাঁড়িয়ে আছে তার সুবিচার দরকার, তার সুবিচারের জন্য আমরা নীরব থাকবো এবং তারপরে দাবি করব আমরা মুসলমান। দর্শকবৃন্দ, সাবজেক্টটা কি এরকম? আপনারা যারা জেনারেল ওয়াকারের নামাজের কথা বলেন, তাহাজ্জুদের কথা বলেন, আপনারা যারা জেনারেল ওয়াকারুজ্জামানের ইমামতি নিয়ে কথা বলেন, আপনারা কি আয়নায় আপনাদের মুখটা কি একটু দেখেন? আপনাদের বিবেকের কাছে আপনারা কি নিজেদেরকে একবার জিজ্ঞাসা করেন? আজকের যে মেয়েটা কান্না করছে তার বাবাকে জড়ায়
ধরার জন্য। আজকের যে ছেলেটা দাঁড়িয়ে বলছে আমরা বিচার করবই, এই কণ্ঠগুলো কি আপনাদের সবার কানে যায়? আপনারা কি এই সুবিচারের জন্য গলা ফাটিয়ে চিৎকার করে বলতে পারেন যে আমরাও বিচার চাই, আমরাও সত্যের পক্ষে? আপনাদের কাছ থেকে এই বাচ্চারা কি দাবি করতে পারে যে আপনারা ওয়াকারের পতন চান, আপনারা চুপ্পুর পতন চান? দর্শকবৃন্দ, ব্রিগেডিয়ার হাসান নাসিরকে পিএনজি ডিক্লার করার পরে আমরা যারা চুপ আছি এবং চুপ থাকার চেষ্টা করছি, আমরা শুধু আমাদের নিজেদের মৃত্যুদণ্ড ঘোষণার অপেক্ষা করছি। ভুলে যাবেন না, শেষ বিচারের দিন যেমন আপনাদেরকে বলা হবে যে এই কথা বলো না যে তোমাদেরকে সতর্ক করা হয় নাই, তোমাদেরকে হুঁশিয়ার করা হয় নাই। দর্শকবৃন্দ, আমি আপনাদেরকে হুঁশিয়ার করছি, জেনারেল হাসান নাসির তার পিএনজি ডিক্লারেশনের ব্যাপারে আপনারা যদি রাস্তায় নামতে না পারেন, ওয়াকারকে এবং চুপ্পুকে রিমুভালের জন্য যদি আপনারা রাস্তায় নামতে না পারেন, অপেক্ষা করতে থাকুন কবে আপনার আমার মৃত্যুদণ্ড ঘোষণা করা হবে। আপনারা ভদ্রতার মুখোশ পরে বসে থাকুন, আমি ভদ্র হব না। আই রিফিউজ টু সাবমিট মাইসেলফ। দর্শকবৃন্দ, এই ছিল আমাদের শো। আগামীকালকের অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন, আমরা এই বিকল্প, উনি বাংলাদেশ সময় রাত 11টার সময় আপনাদের সামনে হাজির হবেন। আগামী শুক্রবার দিন আমি আপনাদের সামনে অন্য একটা বিষয় নিয়ে। দর্শক, আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন আসলে যে বাস্তবতা কি হচ্ছে। আমরা জানি যে রাষ্ট্রপতি সাহেব চুপ্পু একজন আওয়ামী লীগের কত, আমি বলবো শেখ হাসিনার কত অনুগত্য ছিলেন। তিনি শেখ হাসিনার পা ছুঁয়ে সালাম করেছেন। এটা একজন রাষ্ট্রপতি হিসাবে আমি তাকে এতটা নির্লজ্জ, আমার রাষ্ট্রের প্রধান তিনি, এটা আমার ভাবতে অবাক লাগে। আসলে জেনারেল ওয়াকার সাহেবকে নিয়ে বিতর্ক রয়েছে। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে জেনারেল ওয়াকার সাহেব হয়তোবা তিনি যেভাবেই হোক তিনি জনগণের কাতারে দাঁড়িয়েছিলেন, জনগণের কাছে ছিলেন, একটা রাষ্ট্রের প্রধান হিসেবে, রাষ্ট্রের সেনাপ্রধান হিসেবে আছেন, তার কাছে অনেক বাধ্যবাধকতা আছে। কিন্তু জেনারেল হাসান নাসির সাহেব তাকে পিএনজি করাটা তার, আমি বললি না, মোটে উচিত হয়েছে। আমি জানি না তিনি কার দ্বারা প্রভাবিত, কাদের দ্বারা প্রভাবিত হয়ে এই কাজটি করেছেন। কারণ জেনারেল ব্রিগেডিয়ার হাসান নাসির, আমি মনে করি জুলাই অভ্যুত্থানের একজন নায়ক। তিনি জুলাই অভ্যুত্থানে স্বাধীনতা মিছিলে ছিলেন, পাশাপাশি 5 আগস্টের পর থেকে এই যে গুম খুন এবং বিডিআর হত্যাকাণ্ডের যে তদন্ত কমিশন, এটার বিষয়ে তিনি খুব সোচ্চার ছিলেন, তিনি বিচার চেয়েছিলেন। এমন একজন দেশপ্রেমিক সেনা হাসান নাসিরকে এভাবে পিএনজি করা, তাকে অপমানিত করা, আসলেও আমার মনে হচ্ছে এটা ঠিক হয়নি। কিন্তু এটা করার কারণে যে তিনি অপমানিত হয়েছেন, এটা কিন্তু আসলে বাস্তবতা। সাধারণ মানুষ যারা আছে, তারা যাকে চিনে, তাকে যারা বুঝে, তারা কিন্তু তারা এটাকে সম্মানের সহিত দেখছেন। তারা মনে করতেছেন হাসান নাসির সাহেব বিডিআর হত্যাকাণ্ড সহ দেশের প্রত্যেকটা বিষয়ের উপর ভূমিকা রাখার কারণেই মূলত তার বিরুদ্ধে এই কাজটি করা হয়েছে। মানুষ এটা মনে করতেছে, অর্থাৎ হাসান নাসির সাহেব একজন হিরো হয়ে গিয়েছেন এবং জেনারেল ওয়াকার সহ সেনাবাহিনী যারা কাজ করেছে তারা ভিলেন হয়ে গিয়েছেন। জনগণের ভাবনাটা এমন, কিন্তু সেন্টিমেন্টটা এরকম। আপনারা দেখবেন যে সমস্ত ভিডিও রয়েছে, পোস্ট রয়েছে, সেগুলো তাদের মন্তব্যটা। তো এটা করে আসলে কি হলো? সেনাবাহিনীর কি খারাপ হয়েছে না ভালো হয়েছে? আমি মনে করি জাতির কাছে, জনগণের কাছে সেনাবাহিনীর ভাবমূর্তিটা নষ্ট হয়েছে। যেটা নষ্ট হচ্ছিল, হাসিনার আমল উদ্ধার হয়েছিল, এটা একটু আরেকটু নষ্ট হলো এই কারণে। কারণ জেনারেল হাসান নাসিরকে অনেকে পছন্দ করেন এবং তাকে মানুষ একজন দেশপ্রেমিক সেনা সদস্য